রাতের আকাশটা এমনিতেই বেশ মেঘলা ছিল, কিন্তু এতটা ভয়ঙ্কর রূপ নেবে তা শ্রীতান বা সৃজা কেউই আন্দাজ করতে পারেনি। গ্রামের এক আত্মীয়ের বিয়েবাড়ি থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। গ্রামের নাম রূপপুর। যেখান থেকে বিয়েবাড়ি সেরে তারা বেরিয়েছে সেখান থেকে রেলওয়ে স্টেশন বেশ কয়েক ক্রোশ দূর। মেঠো পথ, চারিদিকে গাছপালা, আর মাঝে মাঝে দু একটা খড়ের চালের কুঁড়ে ঘর ছাড়া আর কিছুই চোখে পড়ে না। রাতের শেষ ট্রেনটা ধরতেই হবে, যেটা সোজা কলকাতায় যায়। সৃজা শাড়ির কুঁচিটা একটু তুলে ধরে হাঁটছিল, কারণ রাস্তার কাদায় শাড়ি নষ্ট হওয়ার জোগাড়। তার গায়ে একটা সুন্দর লাল বেনারসি, গায়ে গয়নাগাটি। বিয়েবাড়ি থেকে সেভাবেই বেরিয়েছে তারা। আর কত দূর শ্রীতান? আমার পা দুটো এবার ব্যথা করছে। এই হাই হিল পরে এত কাঁচা রাস্তায় হাঁটা যায় না। সৃজা হাঁপাতে হাঁপাতে বলল। শ্রীতান ঘড়ির দিকে তাকালো। রাত 11টা বাজতে চলল। সে সৃজার হাতটা শক্ত করে ধরে বলল, আর একটু কষ্ট করো প্লিজ, আর বেশি দূর নেই। এই তো, এই বাঁশবাগানটা পেরোলেই পিচের রাস্তা, আর সেখান থেকে স্টেশনে হাঁটা পথ। আমরা যদি লাস্ট ট্রেনটা মিস করি তাহলে কিন্তু এই মাঝ রাস্তায় বিপদে পড়ে যাব। কিন্তু শ্রীতানের কথা শেষ হতে না হতেই আকাশের বুক চিরে এক ভয়ঙ্কর বিদ্যুতের ঝলকানি দেখা গেল। কান ফাটানো মেঘের গর্জনের সাথে সাথেই শুরু হলো প্রবল বৃষ্টি, যেন আকাশ ফুটো হয়ে জল ঝরতে শুরু করেছে। হুড়মুড় করে নেমে আসা এই অকাল বৃষ্টিতে তারা দুজনেই এক নিমেষে ভিজে চুপচুপে হয়ে গেল। শ্রীতান, এদিকে এসো, কোন একটা শেড খোঁজো। সৃজা চিৎকার করে উঠল। বৃষ্টির শব্দে তার গলা প্রায় শোনাই যাচ্ছিল না। শ্রীতান চারদিকে আলো ফেলে দেখার চেষ্টা করল। এই ঘোর জঙ্গলের মতো রাস্তায় কোনো চায়ের দোকান বা বাস স্ট্যান্ড এসব কিছুই থাকার কথাও নয়। হঠাৎ বিদ্যুতের আর একটা আলোয় শ্রীতান দেখল রাস্তার বাঁদিকে ঘন জঙ্গলের ভেতর একটা বিশাল বড় প্রাচীর, আর সেই প্রাচীরের ভেতরে একটা পেল্লায় পুরনো দিনের কাঠামো। সৃজা, ওইদিকে চলো, মনে হচ্ছে কোনো পুরনো বাড়ি আছে। অন্তত ছাদটা তো পাওয়া যাবে। জঙ্গলের ডালপালা সরিয়ে কাঁটা ঝোপ মারিয়ে তারা যখন সেই প্রাচীরের ভাঙা লোহার ফটকটা পার হলো, তখন তাদের চোখের সামনে ফুটে উঠল এক বিশাল জরাজীর্ণ, অন্তত 100-200 বছরের পুরনো এক জমিদার বাড়ি। বাড়িটার পরতে পরতে বয়সের ছাপ, বড় বড় থামগুলো শ্যাওলায় ঢাকা, খড়খড়ি দেওয়া জানলাগুলোর পাল্লা ভাঙা, আর দেওয়ালের পলেস্তারা খসে গিয়ে নগ্ন ইঁটগুলো যেন কঙ্কালের মতো বেরিয়ে আছে। সৃজা ভয়ে ভয়ে বলল, ওরে বাপরে, এ তো মনে হচ্ছে ভূতের বাড়ি। শ্রীতান, এখানে ঢুকবে? আরে বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া বাঁধিয়ে মরাচ্ছে ভূতের বাড়ি অনেক ভালো। চলো ভেতরে। তারা বিশাল একটা কাঠের দরজা, যেটা অর্ধেক খোলাই ছিল, সেটা ঠেলে বাড়ির ভেতরের বারান্দায় প্রবেশ করল। ছাদ থাকার কারণে অন্তত বৃষ্টির হাত থেকে তো বাঁচা গেল। সৃজা শীতে থরথর করে কাঁপছিল। সে তার কাঁধের ব্যাগ থেকে কয়েকটা পুরনো খবরের কাগজ আর একটা শুকনো তোয়ালে বের করল। শ্রীতান, মাথাটা অন্তত মুছে নাও, আর এই কাগজগুলো বিছিয়ে দিচ্ছি। মেঝেতে তো বসা যাবে না, যা ধুলো আর কাদা। তারা কাগজ বিছিয়ে সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে বারান্দায় বসল। শ্রীতান পকেট থেকে রুমাল বের করে চশমার কাঁচ মুছল। ঘড়ির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাই হোক, ট্রেনটা আমরা মিস করলাম সৃজা। এই দুর্যোগ সহজে থামবে বলেও মনে হচ্ছে না। আজকের রাতটা মনে হচ্ছে আমাদের এই পুরো বাড়িতেই কাটাতে হবে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই, উল্টে বাতাসের দাপট যেন আরো বাড়ছে। পুরনো বাড়ির ভাঙা জানলাগুলো বাতাসে সশব্দে আছড়ে পড়ছে। সৃজা ভয়ে শ্রীতানের গা ঘেঁষে বসল। আমার আর একদম ভাল লাগছে না শ্রীতান। কেমন একটা পচা পচা গন্ধ পাচ্ছ না? বাদুড়ের গু আর স্যাঁতস্যাঁতে পুরনো কাঠের গন্ধ।
যদি সাপ খোপ থাকে? শ্রীতান নিজেও বুঝতে পারছিল যে এভাবে নিচতলার এই খোলা বারান্দায় বসে থাকাটা নিরাপদ নয়। সে বলল, ঠিকই বলেছ, এই জঙ্গলের ভেতরে এই পুরনো বাড়িতে সাপ বা বন্য জন্তু থাকাটা কিছু অস্বাভাবিক নয়। তুমি এখানে 1 মিনিট বসো, বুঝলে? আমি মোবাইলের টর্চটা জেলে একটু চারপাশটা দেখে আসি, যদি বেটার কোনো জায়গা পাই। তাড়াতাড়ি এসো কিন্তু। শ্রীতান মোবাইলের আলো জেলে নিচতলার বিশাল হল ঘরটার দিকে এগোলো। চারিদিকে শুধু আবর্জনা, ভাঙা কাঠের টুকরো আর ইঁদুরের গু। ছাদ থেকে জল চুইয়ে পড়ছে। হাঁটতে হাঁটতে যখন সে একটু কোণার দিকে গেল, তার পায়ের কাছে একটা জিনিস চকচক করে উঠল। আলো ফেলে ভালো করে তাকাতেই শ্রীতানের শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত যেন নেমে গেল। মেঝেতে পড়ে আছে একটা বিশাল সাপের খোলস, অন্তত 6-7 ফুট লম্বা। তার মানে এই নিচতলায় বিষাক্ত সাপের আনাগোনা আছে? শ্রীতান আর এক মুহূর্ত দেরি না করে ফিরে এলো সৃজার কাছে। সৃজা, সৃজা ওঠো, এখানে থাকা যাবে না। আমি একটা সাপের খোলস দেখলাম। নিচতলাটা একদমই নিরাপদ নয়, আমাদের দোতলায় যেতে হবে। সাধারণত পুরনো বাড়ির দোতলার দিকটা একটু পরিষ্কারই থাকে, আর জানোয়ারের ভয়টাও কম থাকে। তারা ব্যাগপত্র গুছিয়ে নিল। বিশাল চওড়া কাঠের সিঁড়ি, প্রতিটা ধাপে পা রাখতেই ক্যাচ ক্যাচ করে একটা করুণ শব্দ হচ্ছে, যেন বাড়িটা তাদের আগমনে আপত্তি জানাচ্ছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় শ্রীতান দেখল তার মোবাইলের চার্জ মাত্র 10%। বেশিক্ষণ আলো জ্বলবে না। সৃজা, এই তোমার ব্যাগে কোনো এক্সট্রা কাপড় বা দড়ি আছে? আমার কাছে লাইটার আছে, একটা মশাল মতো কিছু একটা বানাতে হবে, বুঝলে? নয়তো অন্ধকারে বিপদ হতে পারে। সৃজা তার ব্যাগ ঘেঁটে একটা বাতিল সুতির ওড়না বের করে দিল। শ্রীতান সিঁড়ির পাশ থেকে একটা শুকনো কাঠের লাঠি কুড়িয়ে নিয়ে তার মাথায় ওড়নাটা পেঁচিয়ে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিল। এক নিমেষে এক উজ্জ্বল আলোয় চারপাশটা আলোকিত হয়ে উঠল। দোতলায় উঠতেই তারা দেখল একটা লম্বা টানা বারান্দা, আর তার দুপাশে সারি সারি ঘর। মশালের আলোয় হাঁটতে হাঁটতে তারা একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের দরজাটা আধ খোলা। শ্রীতান সন্তর্পণে দরজাটা ঠেলল। ভেতরে ঢুকে তারা দুজনেই বেশ অবাক হলো। নিচতলার তুলনায় এই ঘরটা অনেক বেশি পরিষ্কার। ঘরের মাঝখানে একটা পেল্লায় সেগুন কাঠের পালঙ্ক বা খাট পাতা আছে। খাটের ওপর একটা তোশকও আছে, যদিও সেটা ধুলোয় একেবারে ধূসর হয়ে গেছে। অবাক কাণ্ড! এত বছর ধরে এই বাড়িটা পরিত্যক্ত, অথচ এই আসবাবপত্রগুলো কেউ নিয়ে যায়নি। শ্রীতান ঘরের এক কোণে একটা তাকের ওপর কিছু একটা দেখতে পেয়ে কাছে গিয়ে দেখল একটা পুরনো আমলের কাঁচের হ্যারিকেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হ্যারিকেনটার ভেতরে এখনো বেশ কিছুটা কেরোসিন তেল অবশিষ্ট আছে। ভাগ্য আমাদের সহায় সৃজা, দেখো একটা হ্যারিকেন পেয়েছি। শ্রীতান মশালটা নিভিয়ে হ্যারিকেনটা জ্বালিয়ে দিল। হলুদ মায়াবী আলোয় ঘরটার রূপ পাল্টে গেল সঙ্গে সঙ্গে। চারপাশের দেওয়ালের পলেস্তরা খসা থাকলেও এই ঘরটা অন্তত রাত কাটানোর জন্য নিরাপদ, কি বলো? হ্যাঁ, ঠিকই বলেছ। তারা খাটের ওপরের তোশকটা ভালো করে ঝেড়ে নিল। সৃজা তার ব্যাগের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। পরিশ্রমে আর ক্লান্তিতে তার দু চোখ বুজে আসছিল। ঘুমানোর চেষ্টা করো সৃজা, সকাল হলেই আমরা এখান থেকে বেরিয়ে ওই স্টেশনের দিকে রওনা দেব। এই বলে শ্রীতানও পাশে শুয়ে পড়ল। বৃষ্টির এক টানা শব্দের মধ্যে কখন যে তাদের চোখ লেগে এলো তারা নিজেরাও বুঝতে পারল না। রাত তখন ঠিক কতটা গভীর তা বলা মুশকিল, হয়তো 2:30 বা 3টে। বাইরে বৃষ্টির তোড় একটু কমেছে, কিন্তু বাতাসের শোঁ শোঁ শব্দ এখনো রয়েছে। হঠাৎ সৃজার ঘুমটা ভেঙে গেল। তার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। সৃজা উঠে বসল। হ্যারিকেনের আলোটা এখন
বেশ নিভু নিভু। শ্রীতানের দিকে তাকিয়ে দেখল সে অঘোরে ঘুমোচ্ছে। সারাদিনের ক্লান্তিতে মানুষটা যেন একেবারে বেহুশ। শ্রীজা ভাবল শ্রীতানকে আর ডেকে লাভ নেই, সে নিজেই একটু বাইরে থেকে ঘুরে আসবে। বাড়িটা অনেক পুরনো হওয়ায় বাথরুমগুলো সাধারণত বারান্দার একেবারে শেষ প্রান্তে থাকে, সেটা সে দোতলায় ওঠার সময়ই খেয়াল করেছে। শ্রীজা হ্যারিকেনটা হাতে তুলে নিল। খাট থেকে নেমে আস্তে আস্তে ঘরের দরজা খুলে বাইরে বারান্দায় এলো। বারান্দাটা লম্বা আর অন্ধকারও। হ্যারিকেনের আলো বড় জোর 4-5 ফুট পর্যন্ত যাচ্ছে। ভাঙা জানলা দিয়ে আসা দমকা হাওয়ায় হ্যারিকেনের শিখা কাঁপছে, আর তার সাথে সাথে দেওয়ালে তৈরি হওয়া সৃজার ছায়াও যেন অদ্ভুতভাবে নাচছে। সৃজা পা টিপে টিপে বারান্দা ধরে এগোতে লাগলো। হঠাৎ তার মনে হলো তার নিজের পায়ের শব্দের সাথে সাথে আরো একটা পায়ের শব্দ শোনা যাচ্ছে। সৃজা থমকে দাঁড়ালো, সাথে সাথে পেছনের পায়ের শব্দটাও থেমে গেল। সৃজার হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এলো। সে ভয়ে ভয়ে পেছন ফিরে তাকালো। না, কেউ তো নেই। শূন্য অন্ধকার বারান্দা। শ্রীতান, তুমি কি উঠেছ? কোনো উত্তর এলো না, শুধুই বাতাসের শব্দ। মনের ভুল হয়তো। সৃজা নিজেকে প্রবোধ দিল। সে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু এবার পায়ের শব্দটা যেন আরো বেশি স্পষ্ট। শুধু পায়ের শব্দ নয়, এবার যেন একটা নূপুরের রিনঝিন শব্দ শোনা যাচ্ছে। খুব সন্তর্পণে কেউ যেন তার পেছনে পেছনে হাঁটছে। সৃজার সারা শরীর ঠান্ডায় জমে যেতে লাগলো। সে বুঝতে পারল এটা কোনো মানুষের পায়ের শব্দ নয়। সে প্রায় দৌড়তে দৌড়তে বাথরুমের দিকে গেল, কিন্তু বাথরুমের দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই সেই নূপুরের শব্দটা তার ঠিক ঘাড়ের কাছে এসে থেমে গেল। সৃজার মনে হলো কেউ একজন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। তার ঘাড়ের কাছে একটা বরফ ঠান্ডা নিঃশ্বাস অনুভব করল সে। ভয়ে সৃজার হাত থেকে হ্যারিকেনটা প্রায় পড়েই যাচ্ছিল। সে প্রাণপণে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে পেছন ফিরে তাকালো। ভেঙে যাওয়া ছাদের একটা অংশ দিয়ে চাঁদের আলো এসে পড়েছে বারান্দার একেবারে মাঝখানে, আর সেই মায়াবী চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী নারী। তার পরনে সাবেকি আমলের ভারী বেনারসি শাড়ি, গা ভর্তি মানধাতা আমলের সোনার গয়না, আর পায়ে ভারী রূপোর নূপুর। নারীটির মুখটা নিচের দিকে নামানো, চুলগুলো পিঠের ওপর ছড়ানো। সৃজার চোখ বিস্ময়ে আর ভয়ে বিস্ফারিত হয়ে গেল। এত রাতে এই পোড়ো বাড়িতে এই সুন্দরী নারী কে? কে কে আপনি? এখানে কি করছেন? সৃজার গলা দিয়ে কোনো মতে কথাগুলো বেরোলো। নারীটি ধীরে ধীরে তার মুখটা তুলল, আর সেই মুখটা দেখেই সৃজার চোখের মনি যেন স্থির হয়ে গেল। চাঁদের আলোয় সৃজা দেখল নারীটির মুখের অর্ধেকটা স্বাভাবিক, কিন্তু বাকি অর্ধেকটা মাংসহীন, পচে যাওয়া এক বিকৃত গলিত রূপ। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার মতো, আর সেই চোখ দিয়ে চুইয়ে পড়ছে লালচে কালো রক্ত। নারীটির ঠোঁট দুটো অদ্ভুতভাবে বেঁকে গিয়ে একটা বৈশাচিক হাসির সৃষ্টি করল। নারীটি চাঁদের আলো থেকে এক পা এগিয়ে সৃজার দিকে এলো। সৃজা চিৎকার করার জন্য মুখ খুলল। সে তার সমস্ত শক্তি দিয়ে শ্রীতানকে ডাকতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। তার কণ্ঠ নালী যেন কেউ বরফ দিয়ে জমিয়ে দিয়েছে। নারীটি সৃজার একদম চোখের সামনে এসে দাঁড়ালো। তার পচা গলার স্বর ফিসফিস করে উঠল, আমি আসছি। নারীটি এক নিমিষে ধোঁয়ার মতো হয়ে সৃজার শরীরের ভেতরে প্রবেশ করল। সৃজার শরীরটা একটা প্রবল ঝাঁকুনি দিয়ে উঠল।
তার চোখ দুটো মুহূর্তের জন্য উল্টে গেল এবং তারপর আবার স্বাভাবিক হয়ে এলো। কিন্তু সৃজা আর সেই ভীত সন্ত্রস্ত সৃজা রইল না। তার দাঁড়ানোর ভঙ্গি, তার চোখের চাহনি সবকিছু পাল্টে গেল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় ক্রূর হাসি। সৃজা ধীরে ধীরে আবার সেই ঘরে ফিরে এলো। শ্রীতান তখন ঘুমের ঘরে পাশ ফিরেছে। সৃজার পায়ের শব্দ পেয়ে সে চোখ আধবোজা অবস্থায় বলল, এত দেরি হলো যে, কোথায় গেছিলে? সৃজা খাটের একপাশে এসে বসল। তার গলাটা কেমন যেন অস্বাভাবিক, শীতল আর আবেগহীন শোনালো। এই তো বাথরুমে গেছিলাম, তুমি ঘুমাও। শ্রীতানের মনে হলো সৃজার গলাটা একটু অন্যরকম লাগছে, কিন্তু সারাদিনের ক্লান্তিতে সে আর কথা না বাড়িয়ে আবার ঘুমিয়ে পড়ল। আরও ঘণ্টাখানেক কেটে গেছে। শ্রীতানের হঠাৎ কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। ঘরের তাপমাত্রা যেন অস্বাভাবিকভাবে কমে গেছে। তার মনে হলো কেউ একজন এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টির তীব্রতায় শ্রীতানের ঘুমটা ভেঙে গেল। সে চোখ খুলেই চমকে উঠল। হ্যারিকেনের নিভু নিভু আলোয় সে দেখল সৃজা খাটের ওপর পদ্মাসনে বসে আছে। তার দৃষ্টি স্থির, চোখের পলক পড়ছে না। সে শ্রীতানের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই চাহনিতে কোনো পরিচিত সৃজার ছায়া নেই। তার মুখে একটা বাঁকা হাসি, যেটা শ্রীতানের রক্ত হিম করে দিল। সৃজা, কি করছো তুমি? এভাবে বসে আছো কেন? শরীর খারাপ লাগছে? শ্রীতান ধর্মর করে উঠে বসে চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সৃজা কোনো উত্তর দিল না, শুধু তার হাসিটা আরো চওড়া হলো। শ্রীতান এবার ভয় পেতে শুরু করলো। সে সৃজার হাতটা ধরতে গেল। সৃজা, এই সৃজা, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? সৃজা হঠাৎ শ্রীতানের হাতটা এমন এক অমানসিক শক্তিতে চেপে ধরল যে শ্রীতান ব্যথায় কোঁকিয়ে উঠল। এরপর সৃজার মুখ থেকে যে গলার আওয়াজটা বেরোলো, সেই স্বর গভীর, গম্ভীর এবং বহু শতাব্দীর পুরনো এক আক্রোশে ভরা যেন। আমি সৃজা নই। শ্রীতানের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কি বলছো তুমি? কে তুমি? সৃজার শরীরটা ঈষৎ কেঁপে উঠল। সেই গম্ভীর গলা আবার বলে উঠল, আমি এক অতৃপ্ত আত্মা। 100 বছর ধরে এই 4 দেওয়ালের মাঝে আমি বন্দী হয়ে আছি। আজ অনেক বছর পর আমি একটা উপযুক্ত শরীর পেয়েছি। আমি তোমার স্ত্রীর শরীর দখল করেছি। আজ তোমরা কেউ এখান থেকে বেঁচে ফিরবে না। আজ রাতে আমি তোমায় শেষ করে দেবো। শ্রীতান ভয়ে খাটের এক কোণে সেঁটিয়ে গেল। তার চোখের সামনে তার নিজের স্ত্রী এক ভয়ঙ্কর প্রেতাত্মার দ্বারা আচ্ছন্ন। সে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, দয়া করুন, আমাদের ছেড়ে দিন। আমরা নিরীহ পথিক, ঝড় বৃষ্টির থেকে বাঁচতে এক রাতের জন্য শুধু এখানে আশ্রয় নিয়েছিলাম। আমাদের কোনো দোষ নেই, আমার স্ত্রীকে মুক্তি দিন। প্রেতাত্মা আচ্ছন্ন সৃজা খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে ঘরের জানলার কাঁচগুলো যেন কাঁপতে লাগলো। মুক্তি? আমি 100 বছর ধরে মুক্তির জন্য কাঁদছি, কেউ আমাকে মুক্তি দেয়নি। তাহলে আমি কেন তোমাদের মুক্তি দেব? কিসের কষ্ট আপনার? কি চান আপনি? আমাদের বলুন, আমরা যদি কিছু করতে পারি আমরা নিশ্চয়ই করব। আমরা নিশ্চয়ই করবো, কিন্তু দয়া করে আমাদের প্রাণ নেবেন না, প্রাণ নেবেন না। প্রেতাত্মা কিছুক্ষণ চুপ করে রইল। সৃজার চোখের কোণ দিয়ে এক ফোঁটা রক্ত মিশ্রিত জল গড়িয়ে পড়ল। তুমি সত্যি আমাকে সাহায্য করবে? আমাকে মুক্তি দেবে? প্রেতাত্মার গলায় এবার রাগের বদলে এক গভীর দুঃখ আর হাহাকার ফুটে উঠল। হ্যাঁ,
হ্যাঁ, একদম একদম, আমি 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 কথা দিচ্ছি, আমি ঈশ্বর ঠুকে কথা দিচ্ছি। আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে। শ্রীতান ব্যাকুল হয়ে বলল। প্রেতাত্মা তখন তার সেই 100 বছর পুরনো যন্ত্রণার ইতিহাস বলতে শুরু করলো। আজ থেকে ঠিক 100 বছর আগের কথা। এই জমিদার বাড়ি তখন গম গম করত লোক লস্কর আর হাতি ঘোড়ায়। আমি ছিলাম এই বাড়ির এক সাধারণ নর্তকী। আমার নাম ছিল চন্দ্রাবতী। আমার রূপ আর নাচের গুণের কথা সারা তল্লাটে ছড়িয়ে পড়েছিল। এই বাড়ির যিনি জমিদার ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং বদমেজাজি এক মানুষ। কিন্তু তার ছেলে ছোট জমিদার প্রতাপ ছিল একেবারে অন্যরকম। প্রতাপ ছিল শিল্পানুরাগী, শান্ত স্বভাবের। সে আমার নাচ দেখতে আসতো। দেখতে দেখতে কখন যে আমরা একে অপরের প্রেমে পড়ে যাই তা আমরা নিজেরাও বুঝতে পারিনি। আমাদের এই গোপন প্রেমের কথা বেশি দিন লুকিয়ে রাখা যায়নি। একদিন জমিদারের কানে খবরটা পৌঁছয়, এক সাধারণ নর্তকী এই বাড়ির বউ হবে, জমিদারের পুত্রবধূ হবে। এটা জমিদারের অহংকারে চরম আঘাত হেনেছিল। তিনি প্রতাপকে গৃহবন্দী করেন এবং আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু প্রতাপ আমাকে ছাড়া বাঁচতে রাজি ছিল না। সে এক বিশ্বস্ত চাকরের মাধ্যমে আমাকে খবর পাঠায়। ঠিক হয়েছিল অমাবস্যার রাতে আমরা দুজনে এই বাড়ি ছেড়ে পালিয়ে যাব। আমি আমার সব গয়না আর আমার সবচেয়ে প্রিয় লাল বেনারসি শাড়িটা পরে এই ঘরেই প্রতাপের জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ, ঠিক এই ঘরটায় যেখানে তোমরা আজ শুয়ে আছো। কিন্তু আমাদের পালানোর খবরটা জমিদারের চরেরা জেনে যায়। প্রতাপ আসার আগেই জমিদারের পাঠানো লাঠিয়াল বাহিনী এই ঘরে এসে ঢোকে। তারা আমাকে টেনে হিঁচড়ে খাটের নিচে ফেলে দেয়। আমি প্রতাপের নাম ধরে চিৎকার করছিলাম, কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসেনি। লাঠিয়ালরা অত্যন্ত নির্মমভাবে আমাকে এই ঘরেই কুপিয়ে হত্যা করে। এইটুকু বলে সৃজার শরীরটা কান্নায় ভেঙে পড়ল। প্রেতাত্মার সেই কান্না এতই হৃদয় বিদারক যে শ্রীতানের নিজেরও চোখ ভিজে গেল। প্রেতাত্মা আবার বলতে শুরু করল। শুধু মেরেই ওরা শান্ত হয়নি। যাতে আমার হত্যার কোনো প্রমাণ না থাকে, তারা এই ঘরের মেঝে খুঁড়ে আমার মৃতদেহকে সেইখানে পুঁতে দেয় আর তার ওপর রাতারাতি সিমেন্ট ঢেলে প্লাস্টার করে দেয়। আমার শরীরটা এই মেঝের নিচে চিরকালের জন্য চাপা পড়ে যায়। কয়েকদিন পর প্রতাপ যখন সব জানতে পারে, সেই শোকে পাগল হয়ে যায়। 1 মাস পর সে বাড়ির পিছনের পুকুরে ডুবে আত্মহত্যা করে। প্রতাপের মৃত্যুর পর এই বাড়িতে নেমে আসে আমার অভিশাপ। জমিদারের বংশ নির্বংশ হয়ে যায়। মহামারীতে সবাই মারা পড়ে। বাড়িটা পরিণত হয় এই ধ্বংসস্তূপে। অনেক তান্ত্রিক ওঝা এসেছে আমাকে এখান থেকে তাড়াতে, কিন্তু কেউ পারেনি। কারণ আমার দেহাবশেষ এখনোই ঘরের মেঝের নিচে আটকে আছে। হিন্দু শাস্ত্র মতে আমার কোনো সৎকার হয়নি, আমি তাই মুক্তি পাইনি। 100 বছর ধরে আমি এই অন্ধকারের মধ্যে আমার প্রতাপের জন্য আর আমার মুক্তির জন্য কেঁদে চলেছি। সৃজা আচ্ছন্ন অবস্থায় শ্রীতানের দিকে তার হাতটা বাড়িয়ে দিল। তুমি কি পারবে আমাকে এই নরক থেকে উদ্ধার করতে? তুমি কি পারবে আমার হাড় গোড় এই মেঝের নিচ থেকে তুলে আমার সৎকার করতে? শ্রীতান চোখের জল মুছে দৃঢ় কণ্ঠে বলল, আমি কথা দিচ্ছি, কাল সকালেই আমি এই মেঝের নিচ থেকে আপনার দেহাবশেষ উদ্ধার করব। আমি গয়ায় গিয়ে আপনার নামে পিণ্ডদান করব। আপনাকে কথা দিচ্ছি।
আপনার এই কষ্টের অবসান আমি ঘটাবো। এই কথা শোনার পর সৃজার মুখের সেই ভয়ঙ্কর ভাবটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তার ঠোঁটে ফুটে উঠল এক পরম শান্তির হাসি। ধন্যবাদ, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। কথাটা শেষ হতেই সৃজার শরীরটা এলিয়ে পড়ল খাটের ওপর। প্রেতাত্মা সৃজার শরীর ছেড়ে চলে গেছে। শ্রীতান তাড়াতাড়ি সৃজাকে জড়িয়ে ধরল। সৃজা, 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 চোখ খোলো। সৃজা গভীর অচৈতন্য অবস্থায় পড়ে রইল। শ্রীতান বুঝল সকালে রোদ না ওঠা পর্যন্ত সে আর জাগবে না। শ্রীতান নির্ঘুম চোখে হ্যারিকেনের আলোর দিকে তাকিয়ে বসে রইল। তার চোখের সামনে শুধু ভাসতে লাগলো 100 বছর আগের এক অভাগী নর্তকীর করুণ পরিণতির কথা। ভোরের আলো জানলার ফাঁক দিয়ে ঘরে এসে পড়ল। পাখির ডাকে চারপাশটা ধীরে ধীরে সজাগ হয়ে উঠছে। রাতের সেই গুমোট ভয়ঙ্কর পরিবেশটা আর নেই। সৃজা ধীরে ধীরে চোখ খুলল। তার মাথাটা ভীষণ ভারী হয়ে আছে। সে অবাক হয়ে দেখল শ্রীতান তার পাশে বসে আছে। শ্রীতানের চোখ মুখ লাল, তার মানে সারা রাত সে ঘুমোয়নি। শ্রীতান, কি হয়েছে? আমার মাথাটা এমন ব্যথা করছে কেন? আর আমরা তো বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম, এই পুরো বাড়িতে কিভাবে? সৃজার রাতের কোনো কথাই মনে নেই। শ্রীতান সৃজাকে শান্ত করে বলল, তুমি কাল রাতে অজ্ঞান হয়ে গিয়েছিলে সৃজা। অনেক কিছু ঘটেছে, তোমাকে সব পরে খুলে বলবো, কিন্তু তার আগে আমাদের একটা খুব জরুরি কাজ করতে হবে। শ্রীতান খাট থেকে নেমে ঘরের চারপাশটা খুঁজতে শুরু করলো। পুরনো বাড়ি, নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো ভারী লোহার টুকরো বা শাবল পাওয়া যাবে। নিচতলার একটা ভাঙা জানলার কাছে সে একটা লম্বা মরচে ধরা লোহার রড পেয়ে গেল। রডটা নিয়ে সে আবার দোতলার সেই ঘরে ফিরে এলো। সৃজা ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কি করবো ওই রড দিয়ে শ্রীতান? এই ঘরের মেঝের নিচে এক গভীর রহস্য আর এক মর্মান্তিক ইতিহাস লুকিয়ে আছে সৃজা। আমাকে সেটা উদ্ধার করতে হবে। শ্রীতান রডটা শক্ত করে ধরল। সে ঘাটের ঠিক সামনের ফাঁকা জায়গাটার মেঝেতে রড দিয়ে সজোরে আঘাত করতে শুরু করলো। পুরনো আমলের সিমেন্ট আর সুরকির গাঁথনি, অনেক দিনের পুরনো হওয়ায় মেঝেটা এমনিতেই বেশ দুর্বল হয়েছিল। শ্রীতান তার সমস্ত গায়ের জোর লাগিয়ে রড দিয়ে ফাটল ধরাতে লাগলো। ঘামে তার সারা শরীর ভিজে গেল। প্রায় ঘন্টা খানেক টানা পরিশ্রম করার পর মেঝের একটা বড় অংশ খসে পড়ল। ভেতরে বেশ খানিকটা গর্ত। শ্রীতান রডটা পাশে রেখে হাত দিয়ে মাটি আর সুরকি সরাতে শুরু করলো। হঠাৎ তার হাত একটা শক্ত জিনিসে ঠেকল। সে সাবধানে চারপাশের মাটি সরিয়ে জিনিসটা উপরে তুলে আনলো। সৃজা এক আকাশ ফাটানো চিৎকার দিয়ে বিছানার ওপর ছিটকে পিছিয়ে গেল। শ্রীতানের হাতে উঠে এসেছে একটা মানুষের মাথার খুলি। শ্রীতান খুলিটা সযত্নে পাশে রেখে আরো খুঁড়তে লাগলো। ধীরে ধীরে পুরো কঙ্কালটাই বেরিয়ে এলো। কিন্তু সৃজা এবং শ্রীতান দুজনকেই যেটা সবচেয়ে বেশি অবাক করলো তা হলো কঙ্কালের গায়ে লেগে থাকা শাড়ি আর গয়না। 100 বছর মাটির নিচে থাকার ফলে শাড়িটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। তার লাল রং আর বেনারসির জড়ি এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর কঙ্কালের হাতে গলায় এখনো জড়িয়ে আছে রূপো আর সোনার ভারী ভারী সব গয়না। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই কঙ্কালের গায়ে যে লাল বেনারসি শাড়ির অবশিষ্টাংশ জড়িয়ে আছে তার ডিজাইন আর সৃজার পরা লাল বেনারসির ডিজাইন হুবহু এক। হয়তো সেই জন্যেই নর্তকী চন্দ্রাবতীর আত্মা সৃজাকে দেখে নিজের অস্তিত্বের একটা মিল খুঁজে পেয়েছিল এবং তার শরীরকেই নিজের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল। শ্রীতানা হাত জোর করে সেই কঙ্কালের সামনে বসল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আপনি শান্তিতে ঘুমান চন্দ্রাবতী দেবী, আমি আমার কথা রাখবো। সৃজা তখনও ভয়ে কাঁপছিল। শ্রীতান তার কাছে গিয়ে তাকে সব ঘটনা খুলে বলল। চন্দ্রাবতীর করুণ কাহিনী শুনে সৃজার চোখ থেকেও জল বেরিয়ে এলো। তার সমস্ত ভয় যেন এক লহমায় সমবেদনায় পরিণত হলো।
তারা দুজনে মিলে চন্দ্রাবতীর সেই হাড়গোড় আর দেহাবশেষ সৃজার ব্যাগের খবরের কাগজ দিয়ে পরম যত্নে মরিয়ে নিল। বেলা তখন বেশ বেড়েছে, সূর্য পুরোপুরি আকাশে উঠেছে। তারা যখন সেই পুরো বাড়ি থেকে বেরিয়ে আসছিল তখন তাদের আর কোনো ভয় লাগছিল না, বরং মনে হচ্ছিল এতদিনের এক অভিশপ্ত বাড়ি যেন আজ একটা বিশাল ভারী বোঝা থেকে মুক্তি পেল। বাড়ির চারপাশের জঙ্গল আর গাছপালাগুলো সকালের রোদে যেন নতুন করে প্রাণ পেয়েছে। স্টেশনে পৌঁছে তারা প্রথম ট্রেনেই কলকাতার দিকে রওনা হলো। কিন্তু শ্রীতান তার কথা ভোলেনি। কলকাতায় ফিরে কয়েকদিনের মধ্যেই সে গয়ায় যায়। সেখানে গিয়ে শাস্ত্রীয় মতে সমস্ত রীতিনীতি মেনে সে চন্দ্রাবতীর নামে পিণ্ডদান করে এবং তার আত্মার শান্তির জন্য পুজো দেয়।